আমরা বলেছি ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী, এটা আব্রাহাম লিঙ্কনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেভাবেই আছেন প্রচারণা চালাচ্ছেন, কিন্তু সবার আগে এই জিনিসটাকে ফোকাসড করান যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যদি সংস্কার আপনারা না করতে পারেন বা প্রশাসন সংস্কারের ক্ষেত্রে আপনাদের যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যচ্যুত হবে, সেই উদ্দেশ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিরেইলড হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, এই একই কেন্দ্রিক নির্বাচন বাংলাদেশের প্রায় 56টি সরকারি পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে হবে একেবারে নিরঙ্কুশ দলীয় লেজুর বৃত্তির বাইরে গিয়ে একটা নির্বাচন, এবং সৎ, যোগ্য এবং শিক্ষিত মানুষগুলোকে, যারা ভোকাল, যারা প্রশাসনকে সংস্কার করতে পারবে। আওয়ামী লীগের আমলে যে 8800 জন শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের ইতিবৃত্ত বের করতে পারবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে, সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে নির্বাচিত হবে। সুতরাং দর্শক, আপনারা সকলেই জানেন, যারা বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্রছাত্রী আছেন, এখন যাদের ভোটাধিকার আছে, তারা ওই ধরনের ক্যান্ডিডেটকেই ভোট দিবেন যাদের ভিতরে এই ধরনের সংস্কার করার মেন্টালিটি আছে, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে খবরদারি করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সমস্ত আওয়ামী লীগ স্বজন প্রীতির কারণে নিয়োগ হয়েছিল, যারা ডিন, যারা ভিসি ছিল, প্রো ভিসি ছিল, হলগুলো দাপিয়ে বেড়াছে, সেই সমস্ত মানুষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা, এবং তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সমস্ত জায়গায় খ্যাপ মারে, যে সমস্ত স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে এদেশের কষ্টার্জিত মানুষের অর্থ নিয়ে সিনেমিনি খেলেছে, সেই সমস্ত অর্থগুলো ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেওয়া, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন পরবর্তী ছাত্রছাত্রী, পরবর্তী জেনারেশনের জন্য সেই শিক্ষা বাজেটগুলো গবেষণার ক্ষেত্রে কাজে লাগাতে পারে, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কাজে লাগাতে পারে, এবং বেতনের এক্সিলেন্সি, রিসার্চের এক্সিলেন্সি, শিক্ষার উন্নয়ন এক্সিলেন্সি ক্ষেত্রে কাজে লাগাতে পারে। সেই দিকতে আপনারা সিরিয়াসভাবে নজর দিবেন। এটা যদি করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কার করতে পারলেই কেবল আমরা এটা দেখতে পারবো যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু এবং যে আদর্শ এবং লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছিল সেটা পরিস্ফুটিত হতে যাচ্ছে। ডাকসু নির্বাচন কেন ফেল করবে, পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা যারা দেখেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি ব্যাখ্যা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কি কাজ এবং তারা কি কাজে হাঁটতেছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কীরকম চিন্তা করে, সেই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সকলেই জানি একটা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত পূর্ণ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ দেশে প্রায় 56টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে মূলত 4টি বিশ্ববিদ্যালয়কে বলা হয়: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হতে হলে সেখানে সরকারের কোনো ভূমিকা থাকবে না, সরকার ফাইন্যান্স করবে, কিন্তু কোনো নীতি পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। যাই হোক, দ্বিতীয় কথাটি বলা যেতে পারে যে 100% আবাসনের নিশ্চয়তা। আমরা জানি বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের আবাসন সংকটের কারণেই বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হয়েই বিভিন্ন গ্রুপের মধ্যে যায়, যেই সমস্ত গ্রুপগুলো বিভিন্ন খারাপ কাজে তাদের এঙ্গেজ করায়, এবং এভাবেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জীবনটা নষ্ট হয়ে যায়। ভর্তির সংখ্যা যৌক্তিক করা, ভর্তির সংখ্যা এমনি হুইমসিক্যালি কোনো ডিপার্টমেন্ট তৈরি করে ছাত্রছাত্রী ভর্তি করলেই এটার ফিজিবিলিটি মার্কেটে কীরকম আছে না আছে সেগুলো চিন্তা না করেই ভর্তির সংখ্যা হঠাৎ করে নির্ধারণ করা হয়, যা ইচ্ছা তাই, বিষয়টা এরকম। এরপরে আসেন এক মানুষ এক সিট এক টেবিল, এই নীতি বাস্তবায়ন করা খুবই দুরূহ বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্টে 4-5টা সেশন থাকে, অর্থাৎ অনার্স একটা সেশন, মাস্টার্স একটা সেশন, এবং এই একটা সেশনের ছেলেমেয়েরাও নির্ধারিত কোনো রুম পায় না, অর্থাৎ 4-5টা ব্যাচ মিলে একটা রুম পায়, যেটাতে ক্লাস নেওয়া এবং ক্লাসের পরে কমন রুমে থাকা বা সিটে থাকা বা আপনার সিঁড়িতে বসে থাকা, যেটা খুবই পিকিউলিয়ার।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা, গবেষণা এগুলো পরিস্ফুটিত হয় না এভাবে হুইমসিক্যালি সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে। এরপরে আসেন অবকাঠামো উন্নয়ন ও নতুন হল নির্মাণ হতে পারে। এটা আপনারা সকলেই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় আপনার 840 একর জায়গা ছিল, যেটা কমতে কমতে 280 একরে এসেছে। এখন কোনো শিক্ষক বলতে পারবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো টাকা পয়সা দিলে সেই টাকা পয়সা দিয়ে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব, কারণ জমিই তো নাই, আপনি অবকাঠামো উন্নয়ন করবেন কিভাবে। আমরা এর আগে দেখিয়েছিলাম কীভাবে সোহরাওয়ার্দী উদ্যান, আপনার সচিবালয়, সুপ্রিম কোর্টের এলাকাগুলো বিশ্ববিদ্যালয়ের ছিল, কিন্তু সেই জিনিসগুলো দখল করেছে। এরপরেও দেখেন এই যে সৌমিত্র শেখর আওয়ামী লীগের 1 নম্বর দালাল ছিল, উনি বলেছিল যে আবাসন সৃষ্টি করার কোনো দরকার নাই, শিক্ষকদের ফ্যাসিলিটি বাড়ানো হবে। অর্থাৎ শিক্ষকদের ফ্যাসিলিটির যেমন দরকার, এমনিভাবে আপনার অবকাঠামোগত উন্নয়ন কিন্তু খুব জরুরি। এর পাশে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার, এইটা সবচেয়ে বেশি জটিল এবং কঠিন, এবং এটার জন্যই ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। এরপর শিক্ষক নিয়োগের সংস্কার, এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলতেছি যে শিক্ষক নিয়োগে কীভাবে সংস্কার হতে পারে এবং শিক্ষক নিয়োগে আওয়ামী লীগ সরকার কী করেছে। ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা বলাই যেতে পারে। বিশ্ববিদ্যালয় হারানো ভূমি পুনরুদ্ধার, এটা খুবই কঠিন কাজ, আমরা বলেছি, একটু আগেই ব্যাখ্যা করলাম। স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা, এটাও ওই টপিকের মধ্যে আছে। স্বনির্ভর প্রতিষ্ঠান কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো কাজ করতে পারে। এছাড়া ক্যান্টিন ও মেস ও দোকানের মান উন্নয়ন, এটা খুব জরুরি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি আইবিএর ছেলেমেয়েরা যে খাবার খায়, সেই খাবারের যে কোয়ালিটি, সেই খাবারের কোয়ালিটি হিসাব করলে অন্যান্য হল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 19 থেকে 25টা 26টা হল আছে, এই হলের খাবার দাবার কিন্তু একরকম না। আমরা দেখেছি বুয়েটে গিয়ে, আমরা রমজান মাসে খেয়েছি, বুয়েটের খাবারের যে মান, সেই মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলে মেনটেন করা হয় না, যার কারণে ছেলে মেয়েদের পুষ্টির অনেক ঘাটতি দেখা যায়, যেই ঘাটতির থেকেও কিন্তু গবেষণা বলেন এবং লেখাপড়া বলেন সেটার মান উন্নয়ন হয় না। অন্যদিকে শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, যে সাইমা হক বিদিশার মতো ভালো সুন্দরী মহিলারা এরা বিশ্ববিদ্যালয়ের কোটায় শিক্ষক হয়েছে এবং শিক্ষক হওয়ার চর্যবৃত্তির আশ্রয় নিয়েছে, যে আশ্রয় থেকে থেকে বিশ্ববিদ্যালয়কে কুলুষিত করেছে। বিশ্ববিদ্যালয়ের যত সুনাম ছিল সব সুনাম একবারে ভূমিধ্বস নষ্ট করে ফেলছে। এভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের চর্যবৃত্তি হয়েছে, যেটা আমরা বিস্তারিত পরে বলবো। এরপরে এর সাথে যে কথাটা যোগ করা যেতে পারে সেটা হলো, আমরা জানি যে 2009 সালে শিক্ষক ছিল যেখানে আপনার প্রায় 7-8 হাজারের মতো, সেইখানে 2025 সালে এসে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে 16,399 জন, তার মধ্যে প্রায় 60% অর্থাৎ প্রায় 8,800 জনই আওয়ামী লীগ আমলে নিয়োগ দেওয়া। এই নিয়োগগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে রুলস এবং রেগুলেশন, সেই রেগুলেশনগুলো বাদ দিয়ে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে নেচার, শিক্ষকদের ক্যাটাগরি, শিক্ষকদের যে কোয়ালিফিকেশান ক্যালিবার থাকার কথা সেটা থাকতেছে না। আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত 24 থেকে 25% শিক্ষক সবসময় অনুপস্থিত থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাপ মারে, সেগুলোও নিয়ে এই কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো অনেক রুখে দাঁড়াতে হবে এবং এটা নিয়ে বিশাল বড় সংস্কারের কাজ আছে। আপনি যদি 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, সেখানে তো এই সমস্ত শিক্ষকগুলো খ্যাপ তো নিচ্ছেই, এবং অনেক প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষক সবসময় দেখা যাচ্ছে যে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ে খ্যাপ নিচ্ছে, কিংবা বাইরের দেশে গিয়ে ওখানে যা পিএইচডি করে ওখানে সেটেল হয়েছে, কিন্তু এই যে পিএইচডি চলাকালীন সময়ে সে বাংলাদেশের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, আমার আপনার বাবা মার কষ্টার্জিত টাকা নিয়ে সে বিদেশে বসে লেখাপড়া করছে, ওখান থেকে আর ব্যাক করতেছে না। সেটাও কিন্তু সংস্কারের জন্য আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদ হেল্প করতে পারে, সবচেয়ে বড় হেল্প করতে পারে প্রশাসন। সেটা না আমি আরও বিস্তারিত একটু পরেই আসতেছি, কিন্তু আমি এই কথাগুলো একবারে উপর্যুপুরি একটু বলে নিচ্ছি। এখন দেখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম ছাত্র শিবির প্যানেল থেকে উনি কয়েকটা কথা বলছে, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো আমি একটু বলি। যেমন 100 বর্ষ পূর্ণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও 100% আবাসন নিশ্চিত হয়নি, সত্যি কথা। নির্বাচিত হলে ধাপে ধাপে প্রতিটি শিক্ষার্থীদের জন্য আসন নিশ্চিত করা হবে। এটা কিন্তু একেবারেই কঠিন কাজ যদি প্রশাসনকে আপনি সংস্কার না করতে পারেন, কারণ প্রশাসন আওয়ামী লীগের কথায়
উঠবস করবে, প্রশাসন বিএনপির কথা উঠবস করবে, সেই প্রশাসন দিয়ে আপনি এই আবাসন সংকট নিরসন করতে পারবেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আবাসন আপনি নিশ্চিত করতে পারবেন না। এরপর নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করুন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 100% আছে। আমি মনে করি সাদিক কায়েমের এই কথার সাথে কোনো যুক্তিকতা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এটা করে কিনা আমার সন্দেহ আছে। তাদের যে ড্রেস আপ, তাদের যে গেট আপ, তাদের যে কথা বলা এবং তাদের যে অধিকার, এই অধিকার 100 না একবার কোটি % বৃদ্ধি করা, যেইটার কারণে নারীবাদী যে আচরণগুলো, নারীবাদী যে চিন্তা চেতনা, এটা সমাজের একবার প্রতি পরতে পরতে ছড়িয়ে দিচ্ছে, যেটা আমাদের দেশের মূল্যবোধের সাথে একেবারেই অনাকাঙ্ক্ষিত যায় না। 3 নম্বর যে কথাটা, লাউঞ্জ ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা, এটা ভালো কথা বলছে। ক্যান্টিন ও হাউজিং সুবিধা উন্নত করা, রাতের জরুরি চিকিৎসা ও নারী বিশেষজ্ঞ ডাক্তার, এটা আসলে হয় না। বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা ব্যবস্থা সেটা একেবারেই প্রিলিমিনারি স্টেজে আছে। আর আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, এখানে এই পয়েন্টটা কোনোভাবেই যৌক্তিক না। আমি কয়েকটা পয়েন্ট দেখলাম। এরপরে দেখেন নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত বিষয়। মানে নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার বলতে বোঝাচ্ছে যে সমস্ত নারীরা বাচ্চা কাচ্চা আছে বা আপনার প্রেগনেন্সি জটিলতা বা প্রেগনেন্ট, তাদের জন্য ডে কেয়ার সেন্টার, এটা করা যেতে পারে, এটা করলে ভালো হবে, এটা খুব ভালো, এটা মোমেন্টাস মনে করি আমি সময়ের সাথে এখন। এরপরে সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ, এই কথার আমি ভিত্তি নাই। অর্থাৎ সাদিক কায়েমের প্রায় 7টা পয়েন্টের মধ্যে আমি দেখলাম যে প্রায় 4টা পয়েন্টই একবার অযৌক্তিক পয়েন্ট। এখানে আপনি এরপরে আসেন ছাত্র দল এর বিপি প্রার্থী আবিদুর রহমান খানের কিছু পয়েন্ট বলছে, সেই পয়েন্টগুলো আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি। ওই কথাগুলোই বারংবার আসছে। ছাত্রদল ইশতেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে। কার্জন হল, মুতাহার হোসেন ভবন, মোকাররম ভবন, ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে এবং এটা ঝুলে থাকবে যদি প্রশাসন সংস্কার না করা যেতে পারে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ল্যাব, ক্লাস, ক্যান্টিন সংকটে ভুগছেন, এটা সত্যি কথা। এসব সমাধানে ছাত্রদল বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ঢাবি ছাত্রদল। আমি এটাতে বিশ্বাস করি না যে তারা এটাতে প্রতিশ্রুতিবদ্ধ এই কাজগুলো করবে। 2 নম্বরে যে বলছে গণরুম ও গেস্ট রুম কালচার নিধন, এটা শুধুমাত্র ছাত্র দলের কোনো ম্যান্ডেট হতে পারে না, ছাত্র দলের কোনো পয়েন্ট হতে পারে না। সকল ছাত্র সংসদে যারা নির্বাচন করতেছে সকল প্যানেলের এটা দাবি। ক্যান্টিনে ফাউ খাওয়া, ইতি টানা এবং রাজনৈতিক অপসংস্কৃতি রুখে দেওয়া, এটা খুব সত্যি কথা যে ক্যান্টিনে এরকম ছাত্র আমি দেখেছি যাদের বিল হয়েছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে, কীভাবে 4-5 জন 10 জন করে নিয়ে খায়, কিন্তু খাতায় লিখে রাখে। যেই ক্যান্টিনের মালিকগুলো এই বিলগুলো উদ্ধার করতে পারে না, যাতে কারণে সাধারণ ছাত্রছাত্রীর উপরে এই টাকাটার ভর্তুকির যেই টাকাটা, এই টাকাটা তাদের উপরে চাপে, যার কারণে খাবার মান একেবারে নিম্ন থেকে নিম্ন লেভেলে চলে যায়। এটা খুবই সিরিয়াস একটা টপিক, এটা আবিদুর রহমান খান বলছে। শিক্ষার্থীদের এর পরের পয়েন্টে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে ছাত্ররা, এটা একবারে ফালতু একটা টপিক হয়েছে। এই টপিক মানে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, প্রাইমারি লেভেলেও প্রযোজ্য, হাই স্কুল লেভেলেও প্রযোজ্য, এটা বিশ্ববিদ্যালয় লেভেলে প্রযোজ্য নয়। এরপরে পরিপূর্ণ আবাসন নিশ্চিত করা হবে, এটা বলা হয়েছে। অন্যান্য প্যানেলের মধ্যে এই কথাগুলো আসতেছে। এখন আমরা যেটা ভাবি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যে কথাগুলো আমরা সবচেয়ে বেশি ভাবি সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করি। হ্যাঁ, এটা একটু ডিসকাস করলে একটু খুবই ভালো হবে যে আমরা কি আলোকে কথা বলার চেষ্টা করছি, বিশেষ করে আমি কি ভাবতেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ হয় মোট বাজেটের 2.08%, সেটাকে বৃদ্ধি করে 1 বছরে এত শতাংশ নেওয়া যেতে পারে। এটা আপনার একটা ছাত্রী লিখেছে, যে ছাত্রীটা ওই যে আপনার আহত হয়েছিল, মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে, সেই ছাত্রীর এটা ইস্তেহার, যে ছাত্রী ইস্তেহারের মধ্যে ফেসবুক স্ট্যাটাসের মধ্যে লিখছে। এই স্ট্যাটাসটা আমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং এটা নিয়ে পিনাকি ভট্টাচার্যও বলেছেন। সুতরাং এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। আমি জাস্ট পয়েন্টগুলো পড়ি, আপনারা যারা শিক্ষিত মানুষ ওরা সবাই বুঝতে পারবেন যে পয়েন্টগুলোর মধ্যে কত দামি দামি কথা আছে। রাষ্ট্রীয় বরাদ্দের বাইরে গিয়েও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে বরাদ্দ সন্ধান করা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর করে বিশ্ববিদ্যালয়ের জন্য ফান্ড কালেক্ট করা। 3 নম্বরে বলছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ও ফেলোশিপ সুবিধা বাড়ানো এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরির সুযোগ নিশ্চিত পদক্ষেপ।
4 নম্বর, বিশ্ববিদ্যালয় আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের জার্নাল আছে, স্প্রিঞ্জার নেচার, উইলি, টেইলর, ফ্রান্সিস, সেইজ, স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, এই সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যেন ইজিলি অ্যাক্সেস পায়, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করার পরে 3-4 বছর পরে এসে গবেষণা করার ক্ষেত্রে এই জিনিসগুলোর নাম শুনছি, এই জিনিসগুলোতে আমরা অ্যাক্সেস পাওয়া শুরু করছি। এটা খুবই মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য অ্যালার্মিং। কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এগুলো পরিচিত হতে পারবে না। 5 নম্বরে যে টপিকটা বলছে, গবেষণা মেলা আয়োজন করা এবং এটাকে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে যুক্ত করানো, পাশাপাশি মেলার স্পন্সরশিপ ম্যানেজ ও দেশি বিদেশে গবেষক ও ইন্ডাস্ট্রি লিডারদের মেলায় আমন্ত্রণ জানানো। বিজ্ঞান, বাণিজ্য, সামাজিক, কলা, চারুকলা অনুষদের সকল বিভাগ, ইনস্টিটিউট শিক্ষার্থীদের রিসার্চ মেথোডোলজি, রিসার্চ ডিজাইন, ডেটা অ্যানালাইসিস, একাডেমিক রাইটিং, প্রপোজাল রাইটিংয়ের উপর বিশেষজ্ঞদের মাধ্যমে অনুষদ এবং হল ভিত্তিক নিয়মিত মাসিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা এবং এই কাজের জন্য প্রয়োজনীয় টুলস, গবেষণা অভিজ্ঞ শিক্ষার্থীদের নিযুক্ত করা। 7 নম্বরে বলছে, অনার্সের সিজিপিএ নির্ভর থিসিস নিতে পারার পরিবর্তে সেটাতে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী মনোগ্রাফ ও ইন্টার্নশিপ দুটোই করার সুযোগ দেওয়া হবে। 8 নম্বর, বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সব জার্নালের অনলাইন সংস্কার এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার DOI ব্যবস্থা করা, জার্নালগুলোর PR রিভিউ প্রসেসের জন্য একটি কেন্দ্রীয় নীতিমালা রাখা। 9 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা ঢেলে সাজানো এবং এটাকে আরও সচল করতে যোগ্য লোকের হাতে দিতে হবে। 9 নম্বর, ইন্টারন্যাশনাল কনফারেন্সের যাওয়ার জন্য ফান্ডিং দিতে হবে, বিদেশি গবেষক আনার খরচ বরাদ্দ করতে হবে, স্ট্যান্ডার্ড লেভেলের রিসার্চ কীভাবে এবং হাতে কলমে তা শেখাতে হবে। 11 নম্বর, বিশ্ববিদ্যালয় রিসার্চে অন্তত 5 বা 10% শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের সুযোগ বাড়াতে হবে। 12 নম্বর, এথিক্যাল রিভিউ বোর্ড গবেষণায় সম্পৃক্ত সকলকে নৈতিক ও আইনি সুরক্ষা দেয়, তাই একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের কাছে একটি কেন্দ্রীয় ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। 13 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারগুলোর কার্যক্রম রিভিউ পুনর্বেশন করতে হবে, তাদের রিসার্চ প্রোফাইল ভালো করে তাদেরকে এখানে যুক্ত করতে হবে। 14 নম্বর, অনুষদ ভিত্তিক রিসার্চ অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে এবং অনার্স, মাস্টার্স, এমফিল ও PhD রিসার্চগুলোর অনলাইন সংস্কার হবে, ডিপার্টমেন্ট ভিত্তিক আর্কাইভ তৈরি করা হবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এরপরে বিশ্ববিদ্যালয় খাবার ও পানির প্রয়োজনীয় সংস্থান করতে হবে এবং এরপরেই আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। এরপরে আর একজন ছাত্রের কথা বলবো আমি, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক AGS পদপ্রার্থী। উনি খুব ভালো কয়েকটা লেখা লিখছেন। আমি একটা লেখা ওর মধ্যে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 45% শিক্ষার্থী অনাবাসিক আর হলে থাকেন এমন শিক্ষার্থীর গাদাগাদি অবস্থায় থাকেন। প্রায় 60% শিক্ষার্থীদের আবাসন প্রয়োজন। তাৎক্ষণিক সমাধান হতে পারে আশেপাশের ভবন ভাড়া করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীর জন্য রিজার্ভ সিট চালু করা এবং দীর্ঘমেয়াদী 3 থেকে 5 বছরের মধ্যে শতভাগ আবাসনের রোডম্যাপ প্রকাশ করা। খুব গুরুত্বপূর্ণ কথা এটা বলছে। আমরা সকলেই জানি সকল মতের চিন্তা চেতনা হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী এজেন্ডা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র থেকে মুক্ত করা, অযোগ্যভাবে নিয়োগ পাওয়া দলীয় শিক্ষক ও কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ, অতীতে গেস্টরুম ও সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি এবং শাস্তির দাবি, ক্যাম্পাসে মুক্ত চিন্তার পরিবেশ নিশ্চিত করা, এগুলোই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে খুব সিরিয়াসভাবে জড়িত। এরপরে ফাতেমা শারমিন অ্যানি AGS পদপ্রার্থী, সমন্বিত শিক্ষার্থী সংসদের উনি AGS পদপ্রার্থী। উনি লিখেছে, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও দাপ্তরিক সেবাকে অটোমেশনের আওতায় এনে অল সার্ভিস ইন ওয়ান কার্ড ব্যবস্থা চালু করে। এটা খুব ভালো গুরুত্বপূর্ণ লেখা বলছে। এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার সাথে সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনার সমতুল্য বলে আমি মনে করি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নিয়োগে অনিয়ম ও ডাকসু নির্বাচনের তাৎপর্য। বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বর্তমান 2টি বড় ইস্যু নিয়ে আলোচনা আছে। একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণ, অন্যদিকে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই 2 প্রশ্ন কেবল শিক্ষা খাত নয়, পুরো জাতির রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। শিক্ষক নিয়োগে দলীয়করণ অনিয়ম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায় বর্তমানে দেশের প্রায় 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 16,399 জন।
2009 সালে এই সংখ্যা ছিল মাত্র 9,241 জন। গত 15 বছরের শিক্ষক নিয়োগে ব্যাপক বৃদ্ধি ঘটলেও এর 54% অর্থাৎ প্রায় 8,800 জন শিক্ষক নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে। সংখ্যার এই প্রবৃদ্ধি ইতিবাচক মনে হলেও কিন্তু এখানে অনেক ব্যত্যয় আছে। অভিযোগগুলো রয়েছে যে এরকম শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, দলীয় বিবেচনা ও লেনদেনে প্রভাব ফেলেছে, যেটার কয়েকটা বাস্তব প্রমাণ বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেখা যায়। বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় শিক্ষক সংগঠনের চাপমুক্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। অযোগ্য প্রার্থীরাও নিয়োগ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বারবার শিরোনাম হয়েছে অযোগ্য প্রার্থীদের নিয়োগের কারণে, যেখানে যোগ্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতের প্রার্থীরা বাদ পড়েছেন। অনেক ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে কিংবা সিন্ডিকেটের মাধ্যমে যোগ্যতা বিবেচনা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠানে এই নিয়মের ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। গুগল করলে আপনারা বিস্তারিত খুঁজে পাবেন যে কিভাবে নিয়মের ব্যত্যয় হয়েছে, পত্রিকার কিভাবে বারংবার শিরোনাম হয়েছে, কিন্তু সেই সমস্ত শিরোনাম পত্রিকার কাটিংগুলোকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে টিআইবি ও ইউজিসি তদন্ত প্রতিবেদন প্রকাশ করলেও কার্যকর সংস্কার করতে দেখা যায়নি। ফলে কি হয়েছে? যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পাসের জবাবদিহিতার পরিবর্তে দলীয় প্রভাব বিস্তার হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়েও অনেক শিক্ষক নিয়োগে গাফিলতি ও দুর্নীতি উন্মোচিত হলেও জবাবদিহি নিশ্চিত হয়নি। এর কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই আওয়ামী লীগের প্রেক্ষাপটেই এখনও আছে। আওয়ামী লীগ যেভাবে চালাইছে সেইভাবেই আছে। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ডাকসুর যাত্রা শুরু হয় 1924-25 শিক্ষাবর্ষে। তবে গত 100 বছরে ডাকসুর নির্বাচন হয়েছে মাত্র 37 বার। স্বাধীনতার পর 54 বছরের নির্বাচন হয়েছে মাত্র 7 বার। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে, যা ছিল ব্যাপক অনিয়ম এবং প্রহসনের অভিযোগে বিতর্কিত। তবুও নুরুল হক নূর নিরপেক্ষ থেকে রাজনীতি করেছিলেন বলেই তাকে কোনোভাবে বাতিল করা সম্ভব হয়নি। এবার 2025 সালে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, যা অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র অভ্যুত্থানের পরে। এই নির্বাচনে 28টি পদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও উত্তেজনা অনেক বেশি, কারণ তারা মনে করছে ডাকসু ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা অধিকার আদায়ের নতুন সুযোগ এনে দিতে পারে। আমরা জানি 8টি প্যানেল হয়েছে। 8টি প্যানেলের মধ্যে যারা ভোট দিতে পারবেন, ছাত্রছাত্রী যারা আছে ভোট দিতে পারবেন, প্রত্যেকটি বুথ কেন্দ্রে 8 মিনিট করে সময় পাবেন ভোট দেওয়ার জন্য। শিক্ষার্থীদের প্রধান দাবি কী? ইশতেহারগুলো বিশ্লেষণ করলে দেখতে পারবেন প্রধান দাবি হলো গণরুম, গেস্টরুম সংস্কৃতি বন্ধ করা। এই গণরুম, গেস্টরুম যতদিন চালু আছে বিশ্ববিদ্যালয়ের নোংরা রাজনীতি, নষ্ট পলিটিক্স এবং এই যে শহরের দুধদান, আপনার পিজি হাসপাতালের পাশে, বুয়েটের আশেপাশে চুরি ছিনতাই যে সমস্ত ছাত্রছাত্রীরা জড়িত আছে, সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে যদি গণরুম এবং গেস্টরুম সংস্কৃতি বন্ধ করতে পারবেন। জোরপূর্বক মিছিলে অংশগ্রহণ বন্ধ করতে হবে। হলে সিট বণ্টনে 100% স্বচ্ছতা আনতে হবে। সিট বণ্টনের ক্ষেত্রেই কিন্তু ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করেছিল, যার কারণে যারা কোমলমতি শিক্ষার্থী আছে, যারা রাজনৈতিক ব্যানারে কাজ করতেছে না, তাদেরও কিন্তু ওই বলয়ের মধ্যে গিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে শিক্ষার সিট বণ্টন, শিক্ষার জন্য সিট বণ্টন, হলে স্বচ্ছতা আনা গ্যারান্টি দরকার, খুবই দরকার। শিক্ষার পরিবেশ উন্নত করা এবং দখল রাজনীতি বন্ধ করা। অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী, উনি আওয়ামী লীগ গণনার, তবুও উনি মনে করেছিলেন ডাকসু শুধু রাজনীতির জন্য নয়, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক নেতৃত্ব গঠন ক্ষেত্রে হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামরিক শাসন বিরোধী আন্দোলন সব ক্ষেত্রেই ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বারংবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেও এই ধরনের গণ অভ্যুত্থান সংগঠিত করা খুবই খুবই কঠিন ছিল। ডাকসু নির্বাচনের সাথে জাতীয় রাজনীতি কী প্রভাব আছে? আমরা সকলেই জানি ডাকসু সবসময় জাতীয় রাজনীতির প্রতিফলন হয়ে এসেছে। ইতিহাস বলে ডাকসু নির্বাচন নেতৃত্ব বা অনেকেই পরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, কারণ দেশের তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর তাদের প্রত্যাশা বেড়েছে ডাকসু সফল হলে দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব গঠনের পথ খুলবে। সুতরাং এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো একেবারেই নিরপেক্ষ, দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে ইলেকশন হতে হবে। যদি এটা করতে পারি
তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সংসদ আছে সেই সংসদগুলো যদি কার্যকর করা যেতে পারে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন 100% ওয়ার্কেবল করা যেতে পারে। বাংলাদেশের উচ্চশিক্ষা সাধারণত দুই সংকটের মুখোমুখি থাকে সবসময়। একদিকে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীত দলীয়করণ, অন্যদিকে ছাত্র রাজনীতির সুষ্ঠু পরিবেশহীনতা। এই দুই সমস্যার সমাধান ছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশ কোনোভাবেই সম্ভব নয়। ডাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যদিও নির্বাচন সুষ্ঠু হয় এবং শিক্ষার্থীদের দাবি পূরণ হয়, তবে এটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগ্র জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশও বাধাগ্রস্ত হবে। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 8,800 জন আওয়ামী লীগের আমলে নিয়োগ হয়েছে। তাদেরকে কিভাবে বরখাস্ত করা যায় এবং তাদের নিয়োগগুলো কী প্রক্রিয়ায় হয়েছে, তারা কিভাবে দুর্নীতি করে বিশ্ববিদ্যালয়ে এসেছে, প্রশাসনের রোল প্লে করছে, সেই জিনিসগুলো 100% তদন্ত করা। যারা নেতৃত্ব আসনে বসে আছে তাদেরকে নেতৃত্বের আসন থেকে নামিয়ে নিরপেক্ষ তদন্ত করতে পারলেই এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব এবং নির্বাচনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ দর্শক।